স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর নতুন ট্রেলার আমাদের সামনে এসে গেছে, আর এই ট্রেলার সত্যি অসাধারণ। যারা এখনো এই ট্রেলার দেখোনি তারা আগে এই ট্রেলারটি দেখে নিও, তারপর এই ভিডিওটি দেখবে, কারণ এই ভিডিওতে আমরা ফুললি ডিকোড করব প্রতিটি সিন এবং হিন্টসের। ট্রেলারে দেখতে পাই স্পাইডারম্যান আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, ব্রুস ব্যানার হয়ে গেছে স্যাভেজ হাল্ক, আর আমাদের স্পাইডি নিনজাসদের বাজিয়ে দিচ্ছে। আগে ট্রেলারে বিষয়গুলো এতটা ক্লিয়ার ছিল না, কিন্তু এখানে আমরা অনেক কিছু জানতে পারছি। তাই চলো শুরু করি এই দুর্দান্ত ট্রেলারের ব্রেকডাউন। তবে আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে লিখো স্পাইডারম্যান। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তাই তোমাদের থেকে একটু সাপোর্ট পাওয়ার আশা তো রাখতেই পারি। আর বেশি কথা না বাড়িয়ে ফিরছি ইন্ট্রোর পর। এই ট্রেলার বেশি কিছু এক্সপ্লেন না করেই সরাসরি অ্যাকশনে ঢুকে যাচ্ছে, যেখানে আমরা স্পাইডারম্যানকে দেখছি দূর থেকে উড়ে আসতে, আর সে এই জেমস পিজার সাইনবোর্ডে ধাক্কা খাচ্ছে, আর নিচে স্করপিয়ন ডিওডিসি এর লোকদের ধরে রেখে দাঁড়িয়ে রয়েছে। এখন এখান থেকে ক্লিয়ার হয় যে স্পাইডারম্যানের নিজের পাওয়ার্সের উপর সঠিকভাবে নিয়ন্ত্রণ নেই। আমরা পূর্বেই দেখেছি যে আমাদের মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের স্পাইডারম্যান তার স্পাইডার সেন্সের সাহায্যে কত সুন্দরভাবে সুইং করত। তাই স্পাইডারম্যানের মধ্যে যে চেঞ্জেসগুলো আসছে সেগুলোরই একটি ঝলক আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে স্পাইডারম্যান আসতেই পড়ে যায় এক গাড়ির উপর। পরের শটে আমরা দেখতে পারি যে স্করপিয়ন তার মেকানিক্যাল স্টিং দিয়ে তার উপর অ্যাটাক করছে, যেটা আমাদের স্পাইডারম্যান ডজ করতে পারেনি। অ্যাজ আই সেইড, তার পাওয়ার ম্যালফাংশন করছে। ঠিক তার পরের সিনেই স্পাইডারম্যানের মাস্কের ভেতরে পিটারের চোখের একটি শট দেখা যায়, যেখানে পিটারের চোখ পুরোপুরি কালো হয়ে গেছে। আর এইখান থেকেই স্পষ্ট হয় যে কেন মুভির ডাইরেক্টর ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন এর আগের ট্রেলারে শুরুর দিকে স্পাইডারম্যানের মাস্কের ভেতরের পয়েন্ট অফ ভিউ দেখিয়েছিলেন, কারণ মাস্কের ভিতরের পয়েন্ট অফ ভিউই আমাদের জানাবে যে কখন স্পাইডারম্যান নিজের উপর থেকে কন্ট্রোল ছেড়ে দিচ্ছে। আর এর প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে পিটারের পুরো চোখ ডার্ক হওয়ার সাথে সাথে সেও ডার্ক মোডে এসে স্করপিয়নকে মারা শুরু করে। প্রথমে মাটিতে আছড়ে মারে, আর তারপর তাকে তুলে ছুঁড়ে মারে এক চলন্ত গাড়ির উপর। বেচারা ম্যাকগার্গান 9 বছর আগে ভেবেছিল যে স্পাইডারম্যানের সাথে পরবর্তী মোকাবেলায় তাকে ছাড়বে না, কিন্তু সে আপাতত নিজেই তার হাত থেকে ছাড় পাচ্ছে না। দেখো, স্পাইডারম্যানের নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলা, তার সিরিয়াস হয়ে যাওয়া, এটা খুবই ডেঞ্জারাস। আমরা স্পাইডারম্যানকে হোমকামিংয়ে ফ্লাইং প্লেনকে ঘুরিয়ে দিতে দেখেছি, সিভিল ওয়ারে বাকির পাঞ্চ আটকে দিতে দেখেছি, ইনফিনিটি ওয়ারে কাল অবসিডিয়ানের থেকে আয়রন ম্যানকে বাঁচাতে দেখেছি, এছাড়া আরও অনেক কিছু করতে দেখেছি তাকে। সো এ থেকে অলরেডি ক্লিয়ার যে স্পাইডারম্যানের আসলেই কতটা পাওয়ারফুল। এই ফ্রেন্ডলি নেবারহুড ক্যারেক্টার যখন কোনো গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করে, তখন সে নিজেকে অনেকটাই নিয়ন্ত্রিত রাখে যেন ড্যামেজ কম হয় এবং কোনো ক্রিমিনাল যেন প্রাণ না হারায়। সো পিটারের চোখ এভাবে ডার্ক হওয়ায় সে যেভাবে স্করপিয়নের উপর কন্ট্রোললেস ব্রুট অ্যাটাক করেছে, এতে বোঝাই যাচ্ছে যে নিউ ইয়র্কের সিটির সব গুন্ডাদের জন্য কতটা রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস হতে যাচ্ছে বিষয়টা। এরপর আমরা পিটারকে দেখতে পারি তার পুরনো ভুলে যাওয়া ফ্রেন্ডসদের স্টক করতে, যেখানে সে নেডের রিলসের থ্রু তাদের দেখছে। সো এখান থেকে ক্লিয়ার হওয়া যায় যে পিটার এখনো মুভ অন করতে পারেনি, যা নো ওয়ে হোমে ঘটেছিল তার সাথে। এরপর আমরা দেখছি পিটার তার হাতে ওয়েব শুটার পড়ছে, যার ঠিক পরেই তার হাত থেকে বের হওয়া অর্গানিক ওয়েবস সেই ওয়েব শুটারগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তো এটি ছিল একটি স্পাইডারম্যানের অর্গানিক ওয়েব শুটারের একটি ক্লিয়ার কনফার্মেশন, যেখানে তার স্পাইডার পাওয়ার্সের মধ্যে সেই ফিচার আনলক হয়ে গেছে যে ফিচারগুলো আমাদের টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের কাছে ছিল। যদিও এখানে শুধু টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের মতো পাওয়ার্সই নয়, বরং তার মতোই প্রবলেমসও রয়েছে যা টোবি ফেস করেছিল। স্পাইডারম্যান 2-তে টোবিও কিছু চেঞ্জেস এবং এর প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার ব্যাপারে সে নো ওয়ে হোমে টম হল্যান্ডের পিটারকে বলেছিল যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের কারণে তাকে ওয়েব ব্লকেজের মুখোমুখি হতে হয়েছিল। এখন এই অর্গানিক ওয়েবিং কোথাও না কোথাও শো করছে স্পাইডার পিউপার্টিকে, যে কিভাবে পিটার পার্কার এখন এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তার নিজের অর্গানিক ওয়েবের উপর নিয়ন্ত্রণ নেই। আমরা একটি সিনে দেখতেও পাচ্ছি যে কিভাবে তার ওয়েবগুলো ফেটে বাইরে বেরিয়ে আসছে। এখানে শুধু অর্গানিক ওয়েবের বিষয় নয়, কারণ এই ফিচার তো বারবার ওয়েব শুটারের ওয়েব কার্টিরেজেস ভরার সমস্যাও দূর করছে, বরং আসল সমস্যা হলো স্পাইডারম্যানের নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এটি এমন এক অন্য লেভেলের মনস্টারকে আনলিশ করে দেবে যা কারো জন্যই ভালো হবে না। আর পিটার জানে যে এর আগে এমন প্রবলেমের মধ্যে দিয়ে আরও একজন গিয়েছিল, যে বর্তমানে এম্পায়ার স্টেট ইউনিভার্সিটির একজন লেকচারার, অর্থাৎ ব্রুস ব্যানারের কথা বলছি। তাই নিজের ভেতরের মনস্টারকে কন্ট্রোল করার জন্য পিটার এসেছে ব্রুস ব্যানার কাছে। ব্রুস পিটারকে তার একটি ব্লকেটিং ডিভাইস দেখাচ্ছে, যার সাহায্যে সে হাল্ককে বাইরে আসতে দেয় না, এবং একই সঙ্গে সে একটি কন্ট্রোলড ফর্ম অফ হাল্ক, যাকে স্মার্ট হাল্ক বলে, তাতে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে। এখন ঠিক এটাই আমাদের স্পাইডারম্যানেরও প্রয়োজন, যার ব্যাপারে সে এখানে বলছেও যে তার নিজের ভেতরে ঘটে যাওয়া মিউটেশন, বা সিম্পলি বলতে গেলে তার চেঞ্জেসের খারাপ দিকগুলোকে দূরে রাখতে হবে আর ভালো দিকগুলোকে ইউজ করতে হবে। পিটার চায় যে তার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ যেন না হারায় এবং একই সঙ্গে সে যেন এই অর্গানিক ওয়েবিংয়ের ভালো দিকটাও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। এখন এখানে পিটারের বুঝে যাওয়া উচিত যে তার নিজের জন্য একটি ইনোভেটর ডিভাইসই বানাতে হবে। আর আমরা জানি যে আমাদের স্পাইডারম্যান এতটা স্মার্ট তো বটেই যে সে নিজের জন্য এমন একটি ডিভাইস বানিয়েই ফেলবে। তবে এই ডিভাইস যদি পরবর্তীতে সরানো হয় তাহলে যে কি আনলিশ হবে সেই বিষয়েও পিটারের আইডিয়া হয়ে যাবে। এর পরের শটে আমরা দেখতে পারি যে আমাদের স্পাইডারম্যান স্ট্রাগল করছে, সে কবুতরগুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছে যেগুলো তার গায়ে লেগে যাচ্ছে। এখন দেখো কবুতর আর স্পাইডারম্যানের নিজের পাওয়ার্সের নিয়ন্ত্রণের ব্যাপারে একটি ডেলিকেট কানেকশন রয়েছে যা তোমরা অনেকেই হয়তো নোটিস করবে না। এর ফার্স্ট হিন্ট তোমরা পাবে যখন স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্সে মাইলস প্রথমবার নিজের পাওয়ার্সের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, যেখানে সে কিছু কবুতরের সঙ্গে গিয়ে আটকে যাচ্ছিল। তারপর অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে আমরা দেখি যে সে তার পাওয়ার্সের উপর কন্ট্রোল করা শিখে নিয়েছে, যেখানে সে থেমে যায় যখন সামনে কিছু কবুতর চলে আসে। আর এখন এখানে পিটারের স্পাইডার বডিতে কবুতরগুলো লেগে যাচ্ছে, তাই এটিও একটি সূক্ষ্ম ইন্ডিকেটরি যে তার নিজের উপর কন্ট্রোল নেই। সে এরপর পানি ট্যাঙ্কির সঙ্গে গিয়ে ধাক্কা খাচ্ছে, একটি ওয়েডিং সেরিমনিতে ওয়েডিং কেকের উপর গিয়ে ক্র্যাশ করেছে। তারপরে একটি মাইন্ড কন্ট্রোলের সিন বা শট দেখানো হয়েছে যেখানে সেইডি সিঙ্কের ক্যারেক্টার হেলিকপ্টার পাইলটকে মাইন্ড কন্ট্রোল করে হেলিকপ্টার কন্ট্রোল করছে। এটা পিটারের সেই ক্র্যাশ করা ওয়েডিং সিনারি সিকোয়েন্স যাতে বিয়ের পর ব্রাইডস ফেয়ারওয়েল হওয়ার কথা। দেখো এখানে লেখাও আছে জাস্ট ম্যারিড জন লুসি। ভাবা যায় হেলিকপ্টারে কনে বিদায়, কতটা রিচ এরা। এখন এই হেলিকপ্টার সিকোয়েন্সের কথা পরে হবে। আপাতত ব্রুস ব্যানার বুঝে গেছে যে পিটার পার্কার তার ক্লাসের ছাত্র নয়, যেখানে সে এটাও বলছে যে কিভাবে কেউ ডিসাইড করবে যে তার নেচারের কোন পার্ট ভালো আর কোন পার্ট খারাপ। এখন ব্রুস ব্যানার এই বিষয়টি খুব ভালো করেই জানে, কারণ যেখানে তার হাল্ক বিইং তার জন্য অভিশাপের চেয়ে কম কিছু নয়, সেখানে এই হাল্ক অনেক জায়গায় তার অনেক কাজেও এসেছে, যেমন নিউ ইয়র্ককে বাঁচাতে, ফেনরিস উলফের সামনে অ্যাসগার্ডিয়ানদের বাঁচাতে, আলট্রনকে ফুটবলের মতো উড়াতে। এখন প্রশ্ন আসে যে স্পাইডারম্যানের আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার প্রবলেম কি আসলেই প্রবলেম, কারণ সে এই আউট অফ কন্ট্রোল হয়েই এতগুলো নিনজাদের বিরুদ্ধে লড়ছে। এরপর আমরা আবার আগের ট্রেলারের আর্মর ট্যাঙ্ক শটের একটি অংশ দেখি যা সত্যিই খুব দুর্দান্ত। দেখো এই ট্রেলার আমাদের একটি বিষয় ক্লিয়ার করে দিয়েছে যে এই মুভিতে প্রচুর অ্যাকশন সিন থাকবে। চাইলে এখনই কাউন্ট করে নাও, শুরুতে স্করপিয়নের সেই সিন, তারপরে আর্মর ট্যাঙ্কের সিন, তারপর স্যাভেজ হাল্কের সামনে স্পাইডারম্যানের সিন, নিনজাদের সাথে ফাইটের সিন, ডিওডিসিদের পেটানোর সিন। সো অলরেডি 5টা অ্যাকশন সিন তো ট্রেলারেই দেখানো হয়েছে। এরপর আমরা পরিচিত হই ট্র্যামেল টিলম্যানের ক্যারেক্টার ম্যাটসগারের সাথে। উইলিয়াম ম্যাটসগার হলেন ডিওডিসির ডাইরেক্টর। এখন যদি তিনি আরাম করে বসে স্পাইডারম্যানকে কিছু বুঝিয়ে বলেন তাহলে এর মানে হলো তার সাথে স্পাইডারম্যানের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে, কারণ আমরা ট্রেইলারের একদম এন্ডে দেখতে পাচ্ছি যে ডিওডিসি এর এজেন্টরা স্পাইডারম্যানের কাছে মার খাচ্ছে। তাই মনে হচ্ছে ডিওডিসি এবং স্পাইডারম্যানের মধ্যে সমঝোতা হয়ে গেছে। তাই ম্যাটসগার এখানে স্পাইডারম্যানকে বুঝিয়ে বলছে সেইডি সিঙ্কের ক্যারেক্টারের ব্যাপারে। সেইডি সিঙ্ক এমন এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটাকে তারা কন্ট্রোল তো দূরের কথা, তাকে দেখতেও পারছে না, মানে সে সামনে না এসেই পেছন থেকেই সমস্যার সৃষ্টি করছে। এই ট্রেলারে আমরা সেইডি সিঙ্কের ক্যারেক্টার পাওয়ার্স গেস করতে পারছি যে কিভাবে সে একজন মানুষের কনসিয়াসনেস থেকে অন্য মানুষের কনসিয়াসনেসে জাম্প করতে পারে। এখানে ডার্ক হুডেড সেইডি সিঙ্ককেও দেখা যাচ্ছে। মোস্ট প্রবাবলি এটা পিটার পার্কারের অ্যাপার্টমেন্টে হতে পারে, যেখান থেকে সে মানুষদের কন্ট্রোল করছে, যার কারণে সেই আর্মর ট্যাঙ্ক ব্লাস্টিং তো ঘটছেই এবং এরই সাথে নিউ ইয়র্কের একটি আইল্যান্ডে ওয়েভ দেখতে পাচ্ছি। এখন এই ওয়েভ দেখে প্রথমে আমার মনে হয়েছিল যে এটি হয়তো স্পাইডারম্যান আর হাল্কের সংঘর্ষের কারণে তৈরি হয়েছে, কিন্তু পরে এই ওয়েভকে চলতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের মানুষের মধ্যেও, যেখানে তাদের সঙ্গে কিছু একটা ঘটছে। তারা হয়তো নিজেদের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না, যার প্রভাবে তারা স্থির হয়ে আছে। আর তাদের মাঝখান দিয়ে আমাদের পানিশার অর্থাৎ ফ্র্যাঙ্ক ক্যাসেল হেঁটে আসছে। আর একই সময়ে আমরা ম্যাটসগারের ভয়েসে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি, ইউ আর দ্য ওনলি ওয়ান হু ইজ ইমিউন টু ইট, ইউ আর দ্য ওনলি ওয়ান হু ক্যান সেন্স ইট। অর্থাৎ সেইডি সিঙ্কের থ্রেডের ব্যাপারে স্পাইডারম্যানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমিই একমাত্র যে আনএফেক্টেড বা প্রভাবমুক্ত, তুমি একমাত্র যে এটা অনুভব করতে পারো। সো সেইডি সিঙ্কের ক্যারেক্টার পাওয়ার্সের ইম্প্যাক্ট স্পাইডারম্যানের উপর পড়ছে না। মেবি এটা স্পাইডারম্যানের স্পাইডার পাওয়ার্সের কারণে, আর না হয় স্পাইডারম্যানের মধ্যে যে চেঞ্জেস হচ্ছে তার কারণেও হতে পারে। এখন আমি আবার এই ওয়েভসের প্রসঙ্গে ফিরতে চাই। এই ওয়েভস দেখে মনে হচ্ছে এটি হতে পারে সেইডি সিঙ্কের ক্যারেক্টারের ফাইনাল মুভ, যেখানে সে পুরো নিউ ইয়র্কের মানুষের উপর একসঙ্গে কোনো প্রভাব ফেলছে। এখন আসি স্পাইডারম্যানের এই মাইন্ড কন্ট্রোলিং ক্যারেক্টারকে ট্র্যাক করার প্রসঙ্গে। তো এখানে স্পাইডারম্যান তার স্পাইডার সেন্স ব্যবহার করে ধরতে পারছে যে কিভাবে এই ক্যারেক্টার একজনের মাইন্ড থেকে অন্যজনের মাইন্ডে জাম্প করছে। আর এভাবেই এই মাইন্ড কন্ট্রোলিং ক্যারেক্টার সরাসরি সেই ব্রাইডাল ফেয়ারওয়েলের হেলিকপ্টার পাইলটের মাইন্ডে এন্টার করে, যার কারণে আমরা দেখতে পাই আমাদের স্পাইডারম্যান এই হেলিকপ্টারের পেছনে যাচ্ছে। আর সেইডি সিঙ্কের ক্যারেক্টারের জন্য এইটাই হয়তো সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে স্পাইডারম্যান তাকে ফিগার আউট করতে পারছে। আর এই দৌড়ঝাঁপের মধ্যেই সে মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে অন্য মানুষদের থ্রু আমাদের স্পাইডারম্যানকে বলছে যে সে তার নিজের ভেতরের মনস্টার থেকে মুক্তি পেয়েছে কি,
আর সে এখন এমজে এর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এখন এই মনস্টার বলতে কী বোঝানো হয়েছে, হয়তো পিটার পার্কারের ভেতরে যে চেঞ্জেস ঘটছে যা তাকে বদলে দিয়েছে সেই ব্যাপারে বলা হচ্ছে, অথবা অন্য কোনো কারণে বলা হয়েছে, এবং কি হতে পারে সেই রিজন তা পরে বলছি। তাই এটা নিয়ে কিন্তু কিউরিসিটি ধরে রাখো। আর আমরা সবাই জানি যে পিটারের কাছে এমজের গুরুত্ব কতখানি, সে কখনোই এমজেকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারবে না, যার একটি ঝলক আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমেও দেখেছিলাম, যখন ডক্টর অক্টোপাস এমজের নাম নেয় আর পিটার তার ভালোভাবেই ধোলাই দেয়। আর এরই মধ্যে হয়তো সেডি সিঙ্কের ক্যারেক্টার এটা ফিগার আউট করে ফেলেছে যে ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের মাধ্যমে কিভাবে স্পাইডারম্যানের আইডেন্টিটি ইরেজ করা হয়েছিল। এটা আমাদের স্পাইডারম্যানের জন্য আরও বেশি বিপজ্জনক। এখন আসি হাল্ক ভার্সেস স্পাইডারম্যানের অংশে। যেমনটা আমি বলেছিলাম যে সেডি সিঙ্কের ক্যারেক্টারের আসল সমস্যা হলো সে স্পাইডারম্যানের থেকে পিছু ছাড়াতে পারছে না, তাই সে এখন পৌঁছে গেছে ব্রুস ব্যানারের কাছে, আর সে ব্রুসের ইনোভেটর সরিয়ে দেয়, যার ফলে ব্রুসের মধ্যে থেকে আনলিশ হয় স্যাভেজ হাল্ক। এখন দেখো স্পাইডারম্যানও কিন্তু ভাবছিল একটি ইনোভেটর বানানোর জন্য, কিন্তু এটি সেই পরিস্থিতি যেখানে সে বুঝতে পারবে এই ইনোভেটর ডিসকানেক্টেড হলে কি সমস্যা হতে পারে। তো এই স্যাভেজ হাল্ক আনলিশড হয়, আর সে আগের চেয়েও আরও বড় দেখা যাচ্ছে। স্পাইডারম্যান এখানে এটা বলছেও যে আমি জানতাম না আপনি এত বড় হতে পারেন, যেহেতু ব্রুস স্যাভেজ হাল্ককে এতদিন ধরে ইনোভেটর সাহায্যে চেপে রেখেছিল। আর এখন যখন এই স্যাভেজ হাল্ক বেরিয়ে এসেছে, স্পাইডারম্যান এই সিচুয়েশন কিভাবে সামলাবে সেটা দেখা বেশ ইন্টারেস্টিং হবে, এবং স্পাইডারম্যান হয়তো সেই পথই অনুসরণ করবে যেটা টনি এজ অফ আল্ট্রনে হাল্ককে শান্ত করার জন্য ব্যবহার করেছিল। আপাতত এই মুহূর্তে স্পাইডারম্যানের হাল্কের ক্ল্যাপ থেকে পালানোর শটটি সোশ্যাল মিডিয়াতে মিম ওর্দি, যা নিয়ে বেশ কিছু মিমস সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। এখন আসি নেট এবং এমজের পার্টির অংশে। এটা আগের ট্রেলারেরই পার্ট, যেখানে পিটার এটা ফিগার আউট করে ফেলবে যে নেট খুঁজে বের করার চেষ্টা করছে যে স্পাইডারম্যান আসলে কে। এই রিলেটেড একটা ভিডিও সনি তাদের পেজেও শেয়ার করেছিল, যেখানে নেট তার নেট টক শোতে আমাদেরকে তার স্পাইডার ট্র্যাকার অ্যাপ্লিকেশন সম্পর্কে বুঝিয়ে বলছে। তাই নেডের পার্টিতে পিটার নোটিস করছে নেডের ইনভেস্টিগেশনের সব ক্লুজগুলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি আর্টিকেলে এক ল্যাটিনো পার্কার প্রডিজিকে মেনশন করা হয়েছে যার নাম কার্লোস রড্রিগেজ। তাই নেডের সন্দেহ এই কার্লোসই হয়তো স্পাইডারম্যান। এখানে সাইডে একটি ছোট পেজে নেড আরও লিখে রেখেছে স্পাইডারম্যানের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি। সে একজন মেল, তার এজ বিটুইন 18 to 25 ইয়ার্স ওল্ড, হয়তো সে শ্বেতাঙ্গ, ফার্স্ট টাইম তাকে 2016-এ দেখা গিয়েছিল, অ্যান্ড তার অ্যাকসেন্ট নিউ ইয়র্কের কুইন্স এলাকার মানুষদের মতো। এখন একটা কথা মানতেই হবে, নেট কিন্তু অনেকটাই সঠিক পথে রয়েছে। পরের অংশে সে স্পাইডারম্যানের হাইটও লিখে রেখেছে 5 feet 7.5 inches, আর এটাই স্পাইডারম্যান ক্যারেক্টার প্লে করা টম হল্যান্ডের অরিজিনাল হাইট। এরই মাঝে নেট চলে আসে, সে পিটারকে বলে যে কি ব্যাপার, আমার রিসার্চের বোর্ড দেখছো তুমি, এবং পিছন থেকে এমজেও চলে আসে। পিটার এবং এমজের ইন্টারাকশনের মাঝেই নেট জিজ্ঞেস করছে যে তোমরা কি একজন আরেকজনকে চেনো না, মানে নেটও তাকে চেনে না, তাহলে পার্টিতে পিটারকে ইনভাইট করেছিল কে? এইটাই নেটের প্রশ্ন, যার অ্যান্সার আগে ট্রিজারেই দেওয়া হয়েছিল। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে আন্টম্যানের ভয়েসে শুনতে পাই, যেখানে বলা হচ্ছে যে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, মানুষ তোমাকে ভালোবাসে, আর যারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে ভালোবাসে বিকজ ইউ আর ইউ। এটা কখনো ভুলে যেও না, তুমি যতই শক্তিশালী হয়ে যাও না কেন। সো এখানে আন্টম্যানের ভয়েসে ইন্সপিরেশনাল স্পিচ শোনা যাচ্ছে। এখন আন্টম্যান তো মারা গেছে, তাহলে এই ভয়েস এলো কোথা থেকে? এমন হতে পারে যে সিডি সিঙ্কের ক্যারেক্টারটি তার মাইন্ড কন্ট্রোলিং অ্যাবিলিটির মাধ্যমে পিটারকে আন্টম্যানের এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। আর কোথাও না কোথাও এই স্পিচ শুনে মনে হচ্ছে এটা হয়তো সেই সময়কার কনভারসেশন যখন আন্টম্যে পিটারের স্পাইডারম্যানের হওয়ার ব্যাপারে জানতে পেরেছিল। এই পরিস্থিতির মধ্যেই আমাদের স্পাইডারম্যান সরাসরি এমজেকে সেভ করার উদ্দেশ্যে তার কাছে আসে, এবং তাকে নিয়ে রেখে আসে পানিশারের কাছে। কারণ যেমনটা বলেছিলাম, সেই ওয়েবসের সিনে নিউ ইয়র্কের সবার উপর প্রভাব পড়লেও পানিশারের উপর পড়ছিল না, সে মাঝখান থেকে হেঁটে আসছিল। এখানে আরেকটি ইম্পর্টেন্ট হিন্ট হচ্ছে, স্পাইডারম্যান যখন এমজেকে নিতে যায় সে কিন্তু সঙ্গে সঙ্গেই তার উপর ভরসা করে ফেলে এবং স্পাইডারম্যানের সাথে যেতে রাজি হয়ে যায়, যা প্রমাণ করে যে স্পাইডারম্যান এমজের মন থেকে এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। এরপর আমরা একটি কুল শট দেখি, যেখানে পিটার অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। এখন এটি এমন কিছু যা আমাদের জানাচ্ছে যে পিটারের মধ্যে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলো কোথাও না কোথাও তাকে ফেজ আউট করে দিচ্ছে, যেখানে হয়তো সে নিজেই বুঝতে পারছে না সে কি করছে, কোথায় আছে এবং কিভাবে সেখানে পৌঁছেছে। এমনই কিছু আমরা টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান 3-তেও টবি ম্যাগুয়ারের সাথে হতে দেখেছিলাম। একটু আগে যেমনটা বলেছিলাম যে ট্রেলারে সেডি সিঙ্ক যখন নিউ ইয়র্কের মানুষের মাইন্ডে এন্টার করে, পিটারকে বলছিল যে সে কি তার নিজের ভেতরে মনস্টার থেকে মুক্তি পেয়েছে কি। তো এটা বলার পেছনের পসিবিলিটিস নিয়ে কিউরিয়াস থাকতে বলেছিলাম, তো সেটা এখন বলছি। দেখো, টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান 3-তে টবির মধ্যে যে পরিবর্তনগুলো দেখেছিলাম সে অনুযায়ী যদি মিলিয়ে দেখি, তাহলে হতে পারে এই পরিবর্তনগুলো ভ্যানম সিম্বায়োটের কারণে আসছে। এখন এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, কিন্তু চোখের কালো হয়ে যাওয়া,
কোথাও না কোথাও ভ্যানমের ইন্ডিকেশনসও দেয়। আমি তোমাদের মোট দুটি সিনের কথা মনে করাতে চাই। এট ফার্স্ট ভ্যানম লেট দেয়ার বি কার্নেজ মুভির পোস্ট ক্রেডিট সিন, অ্যান্ড সেকেন্ডলি স্পাইডারম্যান নো ওয়ে হোমের মিড ক্রেডিট সিন। এই দুটি সিনে ক্লিয়ারলি ভ্যানমকে সনি ইউনিভার্স থেকে মার্ভেল ইউনিভার্সের আর্থ 616-এ আনা হয়েছে। যদিও পরবর্তীতে এই স্টোরি আগায়নি, তবে আমি বলতে চাই নেভার সে নেভার। আমরা সবাই জানি স্পাইডারম্যানের সাথে ভ্যানমের একটা সম্পর্ক আছেই, আর মার্ভেল চাইবে না এটা ওয়েস্ট হোক। সো এই মুভিতে আমরা পুরোপুরি স্পাইডারম্যানকে ভ্যানমের সাথে ব্ল্যাক স্যুটে দেখতে না পেলেও ফিউচারের জন্য একটা হিন্ট সেট আপ করতেই পারে। হয়তো এইটাই সেই বড় সিক্রেট যা মুভিতে রিভিল করা হবে। এরপর সিনে এমজে ফ্র্যাঙ্ককে বলছে, তুমি কি তাকে একা যেতে দেবে? এখন এই বিষয়টি ডাইরেক্টলি হিন্ট দেয় যে আমরা ফাইনাল ফাইটে একটি টিম আপ দেখতে পাবো। এরপর আমাদের সামনে আসে নিনজাস, তবে এরা একটু ভিন্ন ধরনের নিনজা, কারণ তাদের হাতে কাটানা ছাড়াও কিছু একটা ইলেকট্রিক্যাল ওয়েপন্সও রয়েছে, যেগুলো দিয়ে তারা স্পাইডারম্যানের সাথে ফাইটে তাকে শকও দিচ্ছে। আর এই নিনজারা এতটাই স্কিল্ড যে তারা সাকসেসফুলি আমাদের স্পাইডিকে আনমাস্ট করে ফেলেছে। যদিও এখানে নিয়ন্ত্রণহীন স্পাইডারম্যান সবাইকে ভালোভাবেই ধোলাই দিচ্ছে। আর এই ফাইট সিনে বেশ কিছু শট ছিল যা দেখতে খুবই কুল ছিল। ট্রেলার শেষ হয় স্পাইডারম্যানের একটা ইম্পর্টেন্ট লেসনের মাধ্যমে, যে অ্যাকশন ট্যাকশন তো সব ঠিক আছে, কিন্তু স্ট্রেচিং করে নেওয়াটাও খুবই জরুরি। আর তারপরেই শুরু হয় অ্যাকশন। তো বন্ধুরা, তোমরা এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টে জানাও। আমি তো খুবই এক্সাইটেড, এবং সত্যি বলতে এই ট্রেলার দেখার পর 31 জুলাই পর্যন্ত অপেক্ষা করাটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। চেষ্টা করেছি পুরো ট্রেলারটি ডিটেইলে ডিকোড করা, আর যদি কোনো ডিটেলস মিস হয়ে থাকে তবে সেটিও কমেন্টে জানিয়ে দিও, অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক থাকবে যেখানে সরাসরি আমাকে ডিএম করতে পারবে। যদি ব্রেকডাউনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিও তোমার মার্ভেল লাভার বন্ধুদের কাছে। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোর্সড।